হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো প্রাইভেট স্যার কিভাবে আমার সাথে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম তমা, বয়স 15 বছর। বাবা আমাকে বাড়িতে এসে পড়ানোর জন্য একজন লজিং মাস্টার রাখলেন। সেই লজিং মাস্টারের নাম সাব্বির। আমি ক্লাস 10-এ আর আমার ভাই ক্লাস 5-এ পড়ে। আমরা মাস্টারকে সব সময় দাদা বলে ডাকতাম। সাব্বির দাদা লেখাপড়ায় খুব ভালো ছিল, তাই আমাদেরকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে পড়াতেন। আমাদের প্রতিদিনের পড়া যতক্ষণ না শেষ হতো ততক্ষণ সাব্বির দাদা আমাদের পড়াতেন। সাব্বির দাদার ভালো করে পড়ানোর কারণেই আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়। আমার রেজাল্ট দেখে মা বাবার মনে সাব্বির দাদার প্রতি অনেক ভালোবাসা সৃষ্টি হয়। আর তারপর থেকে পরিবারের অনেক কাজকর্মই সাব্বির দাদার পরামর্শ মতো হয়। আমার বাবা একটা কোম্পানিতে চাকরি করতেন, তাই তেমন ছুটি পেতেন না। আমার মা বাবাও সাব্বির দাদাকে খুব বিশ্বাস করতেন। পড়ানোর সময় আমি আর সাব্বির দা মুখোমুখি বসতাম। কলেজের পড়া একটু কঠিন হওয়ায় একদিন আমার পড়া কিছুতেই মুখস্থ হচ্ছিল না। সাব্বির দা আমাকে বকাবকি করছিলেন আর বলছিলেন সারা রাত বসে থাকবে যতক্ষণ না পড়া শেষ হয়। তখন আমার বাবা বাড়িতে ছিল। সাব্বির দাদা আমাকে আরও 2 ঘন্টা বসিয়ে রেখে সম্পূর্ণ পড়া আদায় করে তারপর ছুটি দিল। সকালে বাবার সাথে নাস্তা করার সময় বাবা সাব্বির দাকে বললেন, সাব্বির দেখো, তুমি আমার ছেলের মতো, কোনো প্রকার সংকোচ করবে না। তোমার পড়া সম্পূর্ণ শেষ করার পরে তোমাকে ছুটি দেবে, প্রয়োজনে সারা রাত লাগুক না কেন তাই করবে, তোমার কোনো সংকোচ করার দরকার নেই। সাব্বির দা হ্যাঁ কাকা বলে মুচকি হাসছিলেন। এরপর বাবার ছুটি শেষ হলে বাবা চলে গেলেন। একদিন আমি ইংরেজি পড়ছিলাম। একটি রচনা কিছুতেই মুখস্থ হচ্ছিল না। আমি পড়তে লাগলাম। হঠাৎ সাব্বির দার একটি পা আমার পায়ে এসে ঠেকল। আমি ভাবলাম স্যারের পায়ে লাথি লেগেছে, তাই তাড়াতাড়ি সরিয়ে নিলাম আর প্রণাম করে নিলাম। প্রণাম করার সময় সাব্বির দা আদর করে আমার পিঠে হাত বুলিয়ে দিলেন। বললেন, লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছ, তবে একটা কথা মনে রাখবে, প্রতিদিন লাগলে প্রতিদিন প্রণাম করার দরকার নেই। আমি বললাম, হ্যাঁ দাদা, ঠিক আছে। তার পরের দিন ওই একইভাবে টেবিলের নিচ দিয়ে সাব্বির দার একটা পা আমার পায়ে লাগিয়ে দিল। কিছুক্ষণ আমার পায়ের উপর পা রেখে আমার মুখের দিকে তাকিয়ে আমার প্রতিক্রিয়া দেখতে লাগলো। সাব্বির দার চোখে চোখ পড়তেই আমার লাজুক মুখে একটা মুচকি হাসি এলো। আমার মুখে হাসি দেখে সাব্বির দা আরও উৎসাহী হয়ে গেল। তিনি এবার আমার পায়ের একটু উপরে স্পর্শ করলেন। সাথে সাথে আমার ভিতরে একটা অজানা শিহরণ জেগে উঠল। আমার গায়ের সমস্ত লোমগুলো দাঁড়িয়ে গেল। সাব্বির দার স্পর্শ আমাকে এত বেশি উত্তেজিত করে দেবে আমি কখনোই ভাবতেই পারিনি। আমি পড়ায় ঠিকমতো মনোযোগ দিতে পারছিলাম না, তারপরেও সহ্য করে বসেছিলাম সাব্বির দা কী করতে যাচ্ছে সেটা দেখার জন্য। সাব্বির দা তার পাটাকে লম্বা করে ধীরে ধীরে নিচ থেকে আরও উপরে নিয়ে আসলো। তখন আমার বেশ ভালোই লাগছিল। আমি একটু নড়ে চড়ে বসে নিজেকে সামনে এগিয়ে দিলাম। 2 পায়ের মাঝে আরও কিছুক্ষণ ঘষাঘষি করে সেই দিনের মতো সাব্বির দা শেষ করল। সেদিন আমার পড়া শেষ না হলেও আমাকে ছুটি দিয়ে দিল। আমার প্রথম যৌবনে এইরকম স্পর্শ পেয়ে আমার মাঝে যে অজানা শিহরণ জেগে উঠেছিল তার কল্পনা করতে করতে রাতে 1 ফোঁটা ঘুমও হলো না আমার। সারা রাত এপাশ আর ওপাশ করতে করতে আর মাঝে মাঝে নিজের বাগানের ফুলে নিজেই হাত দিয়ে দলাই মলাই করতে করতে রাত কাটিয়ে দিলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, সাব্বির দা যদি আমার ফুলে হাত দেয় তাহলে আমার কেমন লাগবে।
এইসব ভাবতে ভাবতে সেই রাতে আমার খেলার মাঠ বৃষ্টি নেমে ভিজে একাকার হয়ে গেল। হাত দিয়ে দেখলাম কি সর্বনাশ, একেবারে ভিজে গেছে। আর শেষমেশ হাত দিয়ে নিজেকে শান্ত করে নিলাম। পরের দিন আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল, আর আমি পড়ার মাঝে হাসছিলাম। এরপর সাব্বিরদা আমাকে অঙ্ক বোঝানোর বাহানা করে আমার পাশে এসে বসল। আমি অঙ্ক করছিলাম, কিন্তু আমার চোখ ছিল সাব্বিরদার খেলোয়াড়ের উপর। খেলোয়াড়ের দিকে তাকাতেই দেখি প্যান্টের উপর দিয়ে খেলোয়াড় স্পষ্ট বোঝা যাচ্ছে, আর খেলোয়াড় রেগে দাঁড়িয়ে আছে। সাব্বিরদা আমার পাশে বসেই তার একটা হাত আমার পিঠে তুলে দিল আর পিঠে আদর করতে লাগলো। আমার স্বাস্থ্য ভালো হওয়ায় বয়স অনুপাতে আমার ফুলগুলো বেশ বড় দেখায়। আমি বয়সী মেয়েদের চেয়ে আমি একটু বেশি মোটা আর লম্বা। আমার বাগানের ফুলগুলো চোখে পড়ার মতো, তবে আমার চেহারা মন ভোলানো এবং বেশ আকর্ষণীয়। সাব্বিরদার কর্মকাণ্ডে আমি লজ্জায় মাথা নামিয়ে মুখ ঢেকে রাখলাম। তার দুষ্টুমি ধীরে ধীরে বাড়তে থাকলো। সেই দিনের পর থেকে আমি যেন আরও বেশি সাব্বিরদাকে কল্পনা করতে লাগলাম। নিজের মনের অজান্তেই সাব্বিরদাকে একটু একটু করে ভালোবেসে ফেলতে শুরু করলাম। সে আমার মাঠে মন ভরে খেলা করবে, আমি এই স্বপ্ন দেখতে শুরু করলাম। একদিন দুপুরে সবাই ঘুমিয়েছিল, আমিও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসলো না। হঠাৎ সাব্বিরদার কথা মনে পড়ল। তার রুমে গিয়ে উকি দিয়ে দেখি সাব্বিরদা ঘুমায়নি, আর আমাকে দেখা মাত্রই ইশারা দিয়ে কাছে ডাকল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই, আর মায়ের ঘরে গিয়ে দেখলাম মা ঘুমিয়ে আছে। তারপর চুপি চুপি সাব্বিরদার রুমে গেলাম। রুমে গিয়েই সাথে সাথে দরজা বন্ধ করে আমি সাব্বিরদাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর সে আমার বাগানের মধু ভরা ফুলগুলো হাতে নিল। তারপর ধীরে ধীরে আমার বাগানে ফুলের পাপড়িতে আদর করতে লাগলো। এর ফলে আমার ভালোই লাগছিল আর খুব আরাম পাচ্ছিলাম। তখন নিজের অজান্তেই আমার হাত তার খেলোয়াড়ের কাছে চলে গেল। হাত পড়তেই আমি বুঝে গেলাম খেলার জন্য সে রেডি। এদিকে আমার অবস্থা বেগতিক। বৃষ্টি নেমে আমার মাঠ জলে ভিজে একাকার হয়ে আছে। তাই থাকতে না পেরে আমি সরাসরি সাব্বিরদাকে বলে দিলাম, দাদা, আমার মাঠে আপনার খেলোয়াড় নামিয়ে দিন। আমার এই কথা শুনে সাব্বিরদা ফুলের মধু খাওয়া বন্ধ করে আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল, আর ফুলগুলো হাতে নিয়ে দলাই মলাই শুরু করলো। সাথে আমার সুন্দর মাঠে অল্প আগাছাগুলোর উপর সাব্বিরদা হাত বোলাচ্ছিল। একটু পরে সাব্বিরদা তার খেলোয়াড় আমার মাঠে নামিয়ে দিয়ে খেলা শুরু করলো। ধীরে ধীরে সাব্বিরদা খেলার গতি আরও বাড়িয়ে দিল। তার গতিময় খেলার কারণে আমি স্বর্গ সুখ পাচ্ছিলাম। খেলার মধ্যে হঠাৎ মা ঘুম থেকে উঠে আমাকে ডাকা শুরু করলো। আমি তাড়াতাড়ি খেলা শেষ করে সাব্বিরদার রুম থেকে বেরিয়ে পড়লাম। ভাগ্যিস মা সেই দিন কিছুই বুঝতে পারেনি। এরপর থেকে যখনই বাসা ফাঁকা পেতাম তখনই আমি আর সাব্বিরদা মন ভরে খেলা করতাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।